একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সমাজবিজ্ঞান অনলাইন ক্লাসে অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ এনামুল হক, প্রভাষক সমাজবিজ্ঞান, কাজী জহুরুল হক কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। একাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীদের সমাজবিজ্ঞান অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমরা অষ্টম অধ্যায়ের যে অধ্যায়টির শিরোনাম সামাজিক স্তরবিন্যাস ও অসমতা, এই অধ্যায়টির মোটামুটি সামাজিক স্তরবিন্যাস কী, সামাজিক অসমতা কী এবং সামাজিক অসমতার আরেকটি ধরন জেন্ডার সম্পর্কে জেনেছি। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সমাজবিজ্ঞানের বা সামাজিক স্তরবিন্যাস এবং অসমতার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ বয়স বৈষম্যবাদ সম্পর্কে ধারণা নেব। তোমরা এই পাঠ শেষে বয়স বৈষম্যবাদ সম্পর্কে বলতে পারবে, বয়স বৈষম্যবাদ সম্পর্কিত বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে সেগুলো সম্পর্কে অবগত হতে পারবে, বয়স বৈষম্যবাদের প্রভাবে সৃষ্ট সামাজিক সমস্যা সম্পর্কে জানতে পারবে এবং সমাজে এর প্রভাব কী, এই বিষয়গুলো আমরা সংক্ষেপে আজকের এই অনলাইন ক্লাসের মাধ্যমে জানার বা জানানোর চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা প্রথমে বয়স বৈষম্যবাদ বলতে কী বুঝি এই বিষয়টি সম্পর্কে অবগত হব। সামাজিক স্তরবিন্যাস এবং অসমতার আরেকটি চিত্র হচ্ছে বয়স বৈষম্যবাদ। বর্তমান সময়ে বয়স বৈষম্যবাদ প্রত্যয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচিত হচ্ছে। বয়স বৈষম্যবাদ কি এই বিষয়টি যদি বলতে চাই, তাহলে বয়সের ভিত্তিতে সমাজস্থ কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে বা তার দল বা সদস্যর প্রতি যে ধরনের মনোভাব বা যে ধরনের নেতিবাচক মনোভাব পোষণ করা হয় তাকে মূলত বলা হচ্ছে কি বয়স বৈষম্যবাদ। আসলে এই বয়স বৈষম্যবাদ এই কথাটুকুর ভিত্তিতে যদি আমরা বলতে চাই, তাহলে এরূপ হয় যে বয়সের ভিত্তিতে ব্যক্তিকে যে ধরনের বৈষম্যের শিকার হতে হয় সেগুলোর সমষ্টিই হচ্ছে মূলত কি বয়স বৈষম্যবাদ। একজন মনোবিজ্ঞানী বা মনোচিকিৎসক রবার্ট বাটলার, কে রবার্ট বাটলার 1968 সালে সর্বপ্রথম বয়স বৈষম্যবাদের ইংরেজি শব্দ এজিম শব্দটি চয়ন করেন। তাহলে বয়স বৈষম্যবাদের ইংরেজি শব্দ কি? এজিম। শব্দটি সর্বপ্রথম চয়ন করেন কে? রবার্ট বাটলার। কত সালে? 1968 সালে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটুকু থেকেই তোমাদের বহু নির্বাচনী অংশের প্রশ্ন এবং জ্ঞানমূলক অংশের প্রশ্ন হয়ে থাকে। তাই এই যে দুইটি লাইন ছোট করে লিখলাম, এটিই তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি আরেকবার দেখো যে বয়স বৈষম্যবাদের ইংরেজি শব্দ এজিম, শব্দটি সর্বপ্রথম রবার্ট বাটলার নামে একজন ভদ্রলোক বা একজন মনোবিজ্ঞানী, একজন দার্শনিক 1968 সালে সর্বপ্রথম ব্যবহার করেন। তাহলে বয়স বৈষম্যবাদের ইংরেজি শব্দ আমরা জানলাম, শব্দটি কত সালে ব্যবহৃত হয়েছে সেইটুকু অংশ জানলাম। এরপরে রবার্ট বাটলার বয়স বৈষম্যবাদ বলতে যা বুঝিয়েছেন, তিনি বলেন বয়স বৈষম্যবাদ হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মধ্যে কোনো সদস্য বয়সের ভিত্তিতে কোনো সদস্যের প্রতি তাদের যে নেতিবাচক ধ্যান ধারণা, নেতিবাচক চিন্তা চেতনা, তাকেই মূলত বলা হচ্ছে কি বয়স বৈষম্যবাদ। বয়সের ভিত্তিতে সমাজের সদস্যদের প্রতি যে চিন্তা চেতনা, যে মানসিক অবস্থা, তাকেই মূলত বলা হচ্ছে কি বয়স বৈষম্যবাদ। তাহলে বয়সের ভিত্তিতে সমগ্র মানব সমাজকে কয়েকটি স্তরে ভাগ করা যায়। যদি আমরা এগুলো দেখি তাহলে দেখব যে শৈশবকাল,
বাল্যকাল, তারপরে হচ্ছে বয়ঃসন্ধিকাল বা কৈশোরকাল বা বয়ঃসন্ধিকাল, কৈশোরকাল বা বয়ঃসন্ধিকাল, এরপরে প্রাপ্তবয়স্ক, এবং সর্বোপরি যেটা আছে সেটি হচ্ছে কি বৃদ্ধ। বয়সের ভিত্তিতে মূলত সমগ্র মানবজাতিকে এই কয়টি অংশে ভাগ করা যেতে পারে। তাহলে শৈশবকাল হচ্ছে মূলত 0 থেকে 6, অর্থাৎ জন্মের শুরু থেকে যে 6 বছর পর্যন্ত এটি হচ্ছে একজন মানুষের শৈশবকাল। পরবর্তীতে 6 থেকে 10 বছর বয়স পর্যন্ত হচ্ছে তার বাল্যকাল। এরপরে কৈশোর হচ্ছে মূলত কি আমরা এখানে বলতে পারি 10 থেকে প্রাপ্তবয়স্কের আগ পর্যন্ত, যেহেতু আমাদের দেশে নারী পুরুষের যে বিবাহের অনুপাত 18:21, আমরা তাহলে ধরে নিতে পারি 21 বছর পর্যন্ত বয়ঃসন্ধিকাল। 21-এর পরবর্তী সময় পর্যন্ত মানুষের বার্ধক্য না আসা পর্যন্ত যে সময়কাল, সেটিকে মূলত বলা হচ্ছে কি প্রাপ্তবয়স্ক। বয়সের ভিত্তিতে সমাজে কিন্তু সবাই সমান সুযোগ সুবিধা ভোগ করে না। দেখা গেল যে কৈশোর এবং প্রাপ্তবয়স্ক এই অংশটিতে যে ধরনের সুযোগ সুবিধা মানুষ ভোগ করছে, আর কৈশোর এবং বাল্যকাল এবং বৃদ্ধকাল এই তিনটার জন্য কিন্তু সেই ধরনের সুযোগ সুবিধা ভোগ করছে না। এই যে বয়সের ভিত্তিতে সুযোগ সুবিধা, তার যে চাহিদা, এর ভিত্তিতে যে বৈষম্য, সেটাকেই মূলত বলা হচ্ছে কি বয়স বৈষম্যবাদ। দেখো, এটি আমরা আরেকটু যদি ইসের ভিত্তিতে দেখি, যে মানুষের চিত্রর ভিত্তিতে, যদিও চিত্রগুলো খুব বেশি ভালো হয় না, তারপরেও তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে মানুষের বয়সের যে একটা বিবর্তন, আমি এখানে হচ্ছে জন্ম, এখানে হচ্ছে জন্ম এবং এখানে হচ্ছে মৃত্যু, অর্থাৎ এই অংশটিকে বলা হচ্ছে বৃদ্ধ বা বার্ধক্য, এবং এটাকে বলা হচ্ছে শিশু। তাহলে মানুষের যে এই বয়সের যে একটা দীর্ঘ পথ পরিক্রমা, এই দীর্ঘ পথ পরিক্রমায় একজন মানুষ জন্ম থেকে শুরু করে সমাজে, তার পরিবারে বিভিন্ন ধরনের যে মানসিক অবস্থার সাপোর্ট দিচ্ছে, অর্থনৈতিক দিচ্ছে, সাংস্কৃতিক দিচ্ছে, বিভিন্ন ধরনের সাপোর্ট দেওয়ার পরবর্তীর এক পর্যায়ে যখন সে বার্ধক্য হচ্ছে, যখন সে বৃদ্ধ হচ্ছে, তখন কিন্তু এই অংশটিতে আর মানুষটিকে কি করা হচ্ছে না, মূল্যায়ন করা। বৃদ্ধটা এখানে বলতে পারি বৃদ্ধ, আর এখানে হচ্ছে মৃত্যু। তাহলে এই অংশের একে কিন্তু কি মূল্যায়ন করা হচ্ছে না, যার প্রেক্ষাপটে সমগ্র ব্যবস্থায় দেখা যাচ্ছে যে এই শিশুকে যেভাবে সাদরে গ্রহণ করা হয়, বার্ধক্যকে সেভাবে সাদরে গ্রহণ করা হয় না। এইখান থেকে এই পর্যন্ত মানুষের এই অংশের মানুষের প্রতি যে চিন্তা চেতনা, যে চিন্তাধারা, তাকেই মূলত বলা হচ্ছে কি নেতিবাচক যে চিন্তা ধারণা, তাকেই মূলত বলা হচ্ছে কি বয়স বৈষম্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বয়স বৈষম্যবাদ বলতে কি বোঝো, এই বিষয়টি আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে বয়সের ভিত্তিতে কোনো সদস্যের প্রতি অন্যান্য সদস্যদের যে নেতিবাচক চিন্তা চেতনা, যে বিদ্বেষপূর্ণ চিন্তা চেতনা, যে হিংসাপরায়ণতাপূর্ণ চিন্তা চেতনা, তাকেই মূলত বলা হচ্ছে কি বয়স বৈষম্যবাদ। তাহলে বয়স বৈষম্যবাদ সম্পর্কে আমরা ধারণা পেলাম। এরপরে আমরা দেখি বয়স বৈষম্যবাদ সম্পর্কিত কিছু দৃষ্টিভঙ্গি, অর্থাৎ বয়স বৈষম্যবাদের কিছু দৃষ্টিভঙ্গি যদি আমরা দেখি, বিভিন্ন সমাজবিজ্ঞানী, দার্শনিক বিভিন্নভাবে এই দৃষ্টিভঙ্গিগুলো দিয়েছেন। তার মধ্যে প্রথমেই আছে অবসর গ্রহণ, তত্ত্ব। এরপরে আছে সক্রিয়তা তত্ত্ব। এরপরে আছে ওয়েবারীয়
তত্ত্ব। এরপর হচ্ছে মার্কসীয় তত্ত্ব। এরপরে আরেকটি আছে উত্তর আধুনিকতাবাদ এটসেট্রা। তাহলে বয়স বৈষম্যবাদ সম্পর্কিত বিভিন্ন যে মতবাদ আছে, যে তত্ত্ব আছে, সেই তত্ত্বগুলোকে অবসর গ্রহণ তত্ত্ব, সক্রিয়তার তত্ত্ব, ওয়েবারীয় তত্ত্ব, মার্কসীয় তত্ত্ব, উত্তর আধুনিকতাবাদ তত্ত্ব নামে আখ্যায়িত করা হচ্ছে। এখন এই তত্ত্বগুলো কি, এখান থেকে আমি তোমাদের পড়িয়ে বা তোমাদের কি ধরনের উপকার হতে পারে, এই অংশটুকু পড়ে তুমি তোমার পরীক্ষার জন্য কি প্রস্তুতি নিতে পারো। এখান থেকে যে প্রশ্নগুলো হয় সেগুলো হচ্ছে জ্ঞানমূলক এবং বহুনির্বাচনী প্রশ্ন হয়। অনেক সময় কিছু দিয়ে একটা ধারাবাহিকতা এই অংশের উঠায় দিয়ে আসলে এটা কোন তত্ত্বের বিষয় সেটিকেও তোমাকে প্রশ্নে কিন্তু চাওয়া হয়। তাহলে আমরা সেই ধারাবাহিকতা, প্রশ্নের সেই ধরন অনুযায়ী আমরা দেখার চেষ্টা করব। তাহলে অবসর গ্রহণ তত্ত্ব কি? অবসর গ্রহণ তত্ত্বের মূল কথা হচ্ছে মানুষ নির্দিষ্ট সময় কাজ করার পরে তার সামাজিক যে দায়িত্বটা ছিল, সামাজিক যে দায়বদ্ধতা ছিল, সেখান থেকে নিজেকে গুটিয়ে নিয়ে সে কী করবে? অবসর গ্রহণ করবে। স্থান কাল পাত্রভেদে এক এক দেশে মানুষের মাথাপিছু বা মানুষের যে বয়সের যে বিষয়টি আছে এর প্রেক্ষাপটে মূলত অবসর নিয়ে থাকে। তবে এখানে অবসর গ্রহণ তত্ত্বকে মূলত অন্যান্যরা ক্রিয়াবাদী তত্ত্বের সাথেও কি সংযুক্ত করেছেন। অর্থাৎ অবসর গ্রহণ তত্ত্বে বলা হচ্ছে মানুষ তার নির্দিষ্ট সময় পার করার পর একটা অবস্থায় যেয়ে তাকে কি করতে হয়? অবসর গ্রহণ করতে হয়। অবসর গ্রহণ করার জন্য শিশু এবং বৃদ্ধদের বা বার্ধক্যে পরিণত হওয়ার পূর্বে কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রাষ্ট্র কর্তৃক প্রদান করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মতবাদের অন্যতম প্রবক্তা হচ্ছে আইজেনস্টাইন, হেনরি ও কামিং, তারপরে হচ্ছে ট্যালকট পারসন। এরা হচ্ছে অবসর গ্রহণ তত্ত্বের অন্যতম প্রবক্তা। হেনরি ও কামিং এক্ষেত্রে বলেন যে অবসর গ্রহণ তত্ত্বে একজন মানুষ একটা নির্দিষ্ট সময় যে সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি নিজেকে গুছিয়ে নিয়ে তরুণ প্রজন্মের জন্য জায়গা করে দেয়। এটি হচ্ছে মূলত অবসর গ্রহণ তত্ত্বের বা মতবাদের একটি মূল কথা। সুপ্রিয় শিক্ষার্থীরা বন্ধুরা, এরপরে যদি আমরা দেখি সক্রিয়তার তত্ত্ব, এখানে বলা হয় জীবন মানেই কর্ম, কর্ম মানেই কি? জীবন। অর্থাৎ জীবন এবং এই যে কর্ম, এই দুইটি রিলেটেড হচ্ছে সক্রিয়তার তত্ত্বে। এই তত্ত্বের অন্যতম প্রবক্তা হচ্ছেন আর্নেস্ট বার্জেস। তিনি জড়বিজ্ঞানের মূলত এই বয়স বৈষম্যবাদ সম্পর্কিত যে একটা বিজ্ঞান, জড়বিজ্ঞান, সেই জড়বিজ্ঞানের অন্যতম প্রবক্তা হচ্ছেন কে? আর্নেস্ট বার্জেস। তিনি এখানে বলছেন যে জীবন মানেই কর্ম, কর্ম মানেই কি? জীবন। অর্থাৎ সক্রিয়তার কথা বলা হচ্ছে। বৃদ্ধরা যে কোনো কাজই পারে না, বার্ধক্যে পরিণত হলে যে কোনো কাজই তাদের দ্বারা সম্ভব হয় না, এটা কিন্তু না। তারপরেও বিভিন্ন রাষ্ট্রের সাংস্কৃতিক বা রাষ্ট্রীয় বিধিবিধান বা নতুনদের জন্য জায়গা করে দেওয়ার জন্যই মূলত কি হয়? অবসর গ্রহণ তত্ত্ব গ্রহণ করার পর সক্রিয়তার তত্ত্বে যে বিষয়টি আছে সেটা কিন্তু করা হচ্ছে। অর্থাৎ সক্রিয়তার তত্ত্বে বলা হচ্ছে যে ইয়াং এনার্জেটিক এরাই যে শুধু কাজকর্মে পারদর্শী তা নয়, মূলত এখানে বয়স্কের ভারে বা বৃদ্ধরা বা অবসর গ্রহণ করবে এমন প্রাককালেও কিন্তু একজন মানুষ বিভিন্ন ধরনের কাজকর্ম করতে পারে, সে সমাজকে বিভিন্ন কিছু দিতে পারে। এটি হচ্ছে মূলত কি? সক্রিয়তার তত্ত্ব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে ওয়েবারীয় তত্ত্ব, অর্থাৎ ম্যাক্স ওয়েবারের যারা অনুসারী তাদেরকে একসাথে মূলত বলা হচ্ছে ওয়েবারীয় তত্ত্ব। ওয়েবারীয় তত্ত্বতে বলা হচ্ছে যে সামাজিক অসমতার একটি অন্যতম উপাদান হচ্ছে বয়স বৈষম্যবাদ। অর্থাৎ এখানে একজন মানুষের ক্ষমতা এবং মর্যাদা হারানোর বিষয় কি জড়িয়ে আছে। তাহলে এটি ওয়েবারীয় তত্ত্ব অনুসারে বয়স বৈষম্যবাদ হচ্ছে মূলত একটি অর্থনৈতিক প্রত্যয় তো বটেই, সাথে সাথে সাংস্কৃতিক প্রত্যয়ও বটে। অর্থাৎ তাহলে এই ওয়েবারীয় তত্ত্ব মতে যে সামাজিক অসমতার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কি? বয়স বৈষম্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখি আমরা কি? মার্ক্সবাদ তত্ত্বে। মার্ক্সবাদ তত্ত্বে এখানে মূলত ভিনসেন্ট, মার্ক্সীয় দর্শনের অনুসারী ভিনসেন্ট নামে একজন দার্শনিক, তিনি মূলত বয়স বৈষম্যবাদের যে প্রেক্ষাপট সেখানে বলছেন, সেখানে তিনি এখানে যারা বৃদ্ধ তাদেরকে বা বয়স্কের ভারে যারা বয়স বৈষম্যবাদের শিকার তাদেরকে তিনি বলছেন যে রিজার্ভ আর্মি অফ লেবার।
এবং নবীনদের বা তরুণ প্রজন্মের যাকে বলছেন তিনি সিপ লেবার, এরকম দুটি কথা তিনি কিন্তু ব্যাখ্যা করেছেন। তাহলে মার্ক্সীয় তত্ত্ব বা মার্ক্সীয় অনুসারীদের মতে সমাজ বা রাষ্ট্র যখন বার্ধক্যের কারণে বিভিন্ন মানুষকে সাহায্য সহযোগিতা করছে, তাকে মার্ক্সীয়রা মূলত এটাকে সাহায্য সহযোগিতা বলতে কি নারাজ। তারা এখানে বলছে যে রাষ্ট্রের একটি বিশেষ অবস্থা যেখানে এই বার্ধক্য বয়সে বিভিন্ন মানুষকে অবসর সুযোগ সুবিধা দেওয়া হয়। পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় তারা এই সমস্যাটিকে বা এই অবস্থাটিকে তারা মূলত সাহায্য সহযোগিতা না বলে এটি একটি রাষ্ট্রের আদর্শ হিসেবে চিন্তা করছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আছে উত্তর আধুনিকতাবাদ, অর্থাৎ এখানে বার্ধক্যের যে বিষয়টি আছে এখানে আধুনিকতার আদলে ব্যাখ্যা করে তারা বলছে যে একজন বার্ধক্যের মানুষের বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধা, তাদের যে পছন্দ, তাদের যে অপছন্দ, তাদের কোনটি প্রয়োজন নয়, এই বিষয়গুলো কিন্তু উত্তর আধুনিকতাবাদে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে আমরা মূলত বয়স বৈষম্যবাদ সম্পর্কিত যে তত্ত্ব দেখলাম বা মতবাদ দেখলাম, তার মূল থিমটা হচ্ছে যে একজন দার্শনিক তাদের এক একটি দৃষ্টিভঙ্গি থেকে বয়স বৈষম্যবাদ সম্পর্কে, কেন মানুষ বয়স বৈষম্যবাদে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে, এই বিষয়গুলো বা বয়স বৈষম্যবাদ কি, তাদের এই চিন্তা চেতনার মাধ্যমে তুলে ধরেছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরেও আমি আরেকটু বলে রাখি, যেখানে এই দুটি তত্ত্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন হয় যে অবসর গ্রহণ তত্ত্বের প্রবক্তাকে। এখানে আছে হেনরি এবং কামিং এবং আইজেস্টেড, এবং সক্রিয়তা তত্ত্বের প্রবক্তাকে আর্নেস্ট বার্জেস। জীবন মানেই কর্ম, কর্ম মানেই জীবন, এটি কোন তত্ত্বের, বয়স বৈষম্যবাদের কোন তত্ত্বের বিষয়, সেটি হচ্ছে সক্রিয়তা তত্ত্বর বিষয়। এই যে বিষয়গুলো দেখলাম, এটি হচ্ছে মূলত কি সামাজিক অসমতার বা স্তর বিন্যাসের যে বয়স বৈষম্যবাদ আছে তার প্রেক্ষাপটে মূলত সামাজিক স্তর বিন্যাসের বিষয়টি দেখলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে বয়স বৈষম্যবাদের প্রভাব বা এর ফলে যে সমস্যা, কী ধরনের সামাজিক সৃষ্ট যে বৈষম্য, সেটি আমরা দেখব। সেটি প্রথমে দেখব আমরা কয়েকটি বৈষম্য দেখব। আমরা খাদ্য দেখব, পোশাক পরিচ্ছদ দেখব, পোশাক পরিচ্ছদ, তারপরে দেখব মানসিক অবস্থা, তারপরে দেখব আমরা রোগ ব্যাধি, এক্সেট্রা। বিভিন্ন বিষয় যদি আমরা দেখি, খাদ্য, পোশাক পরিচ্ছদ, মানসিক অবস্থা, রোগ ব্যাধি, বাসস্থান, তারপরে যদি আমরা দেখি সঙ্গী, এক্সেট্রা যদি আমরা দেখি, তাহলে দেখব যে বয়স বৈষম্যবাদের কি হচ্ছে। আমরা দেখি যে এখানে যে আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় 12 থেকে 14, অর্থাৎ প্রায় 1.5 কোটি থেকে 2 কোটি মানুষ কিন্তু কি বার্ধক্যে ভারে জর্জরিত। আমাদের উন্নয়নশীল দেশ, আমাদের এই উন্নয়নশীল দেশে নানা সমস্যায় জর্জরিত, বেকারত্ব, নিরক্ষরতা, অজ্ঞতা, কুসংস্কার ইত্যাদি বিভিন্ন ধ্যান ধারণায় কিন্তু কি আমরা নিমজ্জিত। তারপরেও আমাদের দেশে বৃদ্ধদেরকে দেখাশোনা করার জন্য বিভিন্ন ধরনের রাষ্ট্রীয়ভাবে, ধর্মীয়ভাবে, পারিবারিকভাবে বিভিন্ন ধরনের আদেশ, নিষেধ, উপদেশ এগুলো কিন্তু দেওয়া হয়। আমাদের দেশের যৌথ পরিবার এবং একক পরিবারগুলোর একটি দায়িত্ব যে বড়দের প্রতি শ্রদ্ধা বা নিবেদন করা, বড়দের প্রতি ভালোবাসা নিবেদন করা, বৃদ্ধদেরকে দেখাশোনা করা, এগুলো কিন্তু আমাদের দেশের বা আমাদের সংস্কৃতির একটি অংশ। তারপরেও কিছু কিছু উগ্র মতবাদী বা উগ্র ব্যক্তি স্বাতন্ত্র্যবাদে বিশ্বাসী কতিপয় মানুষ বা কতিপয় পরিবার কতিপয় বিষয়ের জন্য কিন্তু দেখা গেল যে এই আমাদের দেশেও বৈষম্যবাদের কিন্তু চিত্র কি আমরা লক্ষ্য করি। সর্বোপরি আমরা বলবো যে আমাদের দেশে কিন্তু বয়স বৈষম্যবাদের ফলে একজন বার্ধক্যে পরিণত মানুষের যে সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু গুরুত্ব সহকারে দেখানো হয়। তারপরেও বিভিন্ন সমস্যা কিন্তু থাকে। যেমন খাদ্যের ক্ষেত্রে আমরা যদি বলি যে পৃথিবীতে শিশু খাদ্যের উপর, শিশু কি খাবে, শিশুদের জন্য কোন কোন খাদ্য তৈরি করা হবে, এটা কিন্তু বিশ্বব্যাপী ব্যাপকভাবে বিভিন্ন বৈজ্ঞানিকরা গবেষণা করে বিভিন্ন কিছু আবিষ্কার করা হলেও একজন বৃদ্ধ মানুষ যে সমাজের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য অনেক কিছু দিয়েছে, তার জন্য
কিন্তু কোনো খাদ্য, সে বৃদ্ধ হলে কি কি খাবার খাবে এই ধরনের কিন্তু কোনো তৎপরতা লক্ষ্য করা যায় না। এটি হচ্ছে বয়স বৈষম্যবাদের একটি সমস্যা বা প্রভাব। পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে আমাদের দেশ এবং অন্যান্য দেশে বৃদ্ধদের জন্য কোনো ফ্যাশনেবল পোশাক কিন্তু নেই। অ্যাকুরেট বৃদ্ধরা কিছু পোশাক পরবে, যেমন পাঞ্জাবি, কালারটা কি সাদা, কিন্তু তাদের জন্য কোনো রঙিন পোশাক বা তাদের জন্য কারুকার্য খচিত পোশাক, তাদের জন্য কিন্তু একটু আলট্রামডার্ন পোশাক আমাদের দেশের ফ্যাশনের সাথে যায় না। কিন্তু অ্যাকচুয়ালি তাদেরও তো মন মানসিকতা আছে, কিন্তু তার মানে এই নয় যে তাদের জন্য চিন্তা চেতনার যে অনুপস্থিত, এই কথাটি আমি বোঝাতে চাচ্ছি যে পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক, বাল্যকাল, শৈশবকাল বা শিশুদের জন্য যে ধরনের চিন্তা চেতনা করে পোশাক পরিচ্ছদ বানানো হয়, বৃদ্ধদের কথা চিন্তা করে কিন্তু ওই ধরনের পোশাক পরিচ্ছদ বানানো হয় না। বা কোনো বৃদ্ধ, কোনো বার্ধক্য পর্যন্ত মানুষ যদি রঙিন কালারফুল পোশাকও পরে, তাহলে কিন্তু সংস্কৃতির সাথে যায় না। সংস্কৃতিও মূলত দেশীয় সংস্কৃতি তাকে বিভিন্নভাবে ক্রিটিসিজম করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, মানসিক অবস্থা, প্রত্যেকটা মানুষের মানসিক অবস্থার জন্য সঙ্গী প্রয়োজন, সঙ্গ দেওয়া প্রয়োজন। আমাদের দেশের বার্ধক্যে পরিণত মানুষগুলো অবসর গ্রহণ করার পর তারা কিন্তু বিভিন্নভাবে সমাজ থেকে ছিটকিয়ে পড়ে, তারা নিজেদেরকে গুটিয়ে নেয়, তাদের বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা থেকে তারা মুক্তি নেয়। কিন্তু অ্যাকচুয়ালি এই যে তাদের যে চিন্তা চেতনা, এটাই কিন্তু তার শারীরিক অবস্থার আরেকটু কি পতন ঘটায়। এরপর আছে রোগ ব্যাধি। রোগ ব্যাধির জন্য বৃদ্ধদের জন্য আলাদা কোনো জড়াবিজ্ঞান, কোনো বৃদ্ধদের জন্য বয়স্ক কোনো হসপিটাল কিন্তু নেই, কিন্তু শিশুদের জন্য, অন্যান্য বয়স্কদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের স্পেশাল কিছু হসপিটাল রয়েছে। অর্থাৎ রোগ ব্যাধি, জরা জীর্ণ, শোক, এগুলোর জন্য কিন্তু বয়স বৈষম্যকাদের কারণে বার্ধক্যদের পরিণত মানুষদের জন্য কিছু নেই। বাসস্থানের ক্ষেত্রেও যদি বলা হয় যে একই পরিবারে থাকে, বৃদ্ধ যে ঘরে অবস্থান করছে, তার যে বাসস্থানের অবস্থান তা কিন্তু অন্যান্য মানুষের তুলনায় একটু কিন্তু পার্থক্য লক্ষ্য করা যায়। সঙ্গী দল, আসলে প্রত্যেকটি মানুষের সঙ্গী প্রয়োজন। বৃদ্ধ হলে একজন মানুষ যতটাই একাকিত্ব বোধ করে, তখন কিন্তু তার সঙ্গ দেওয়া প্রয়োজন। সে যদি সঙ্গ না পায়, তাহলে দেখা যাবে সে কিন্তু আরও মানসিকভাবে কি ভেঙে পড়বে। অর্থাৎ অবসর গ্রহণ করার পূর্বে সে যে তার সহকর্মীদের সাথে জীবনের অনেক সময় ব্যয় করেছে, তার যে একটা সার্কেল ছিল, সেই সার্কেল থেকে কিন্তু সে বের হয়ে এসে তখন কি একাকিত্ব জীবনযাপন করে। এই যে বার্ধক্যের কারণে যে সমস্যা, এই সমস্যাগুলো একজন ব্যক্তির উপর মারাত্মক প্রভাব বিস্তার করে। সেটি হচ্ছে যে বার্ধক্য আসলে আমাদের সমাজে বা বয়স বৈষম্যবাদের যে জৈবিক ফল বার্ধক্য, এটি হচ্ছে মানুষের জৈবিক একটা অবস্থা। এর কারণে মানুষের দৈহিক যে অবস্থার অবনতি হয়, পেশি শক্তি দুর্বল হয়ে যায়, স্নায়বিক দুর্বল হয়, স্বাস্থ্য ভেঙে পড়ে, চিন্তা চেতনায় তার পরিবর্তন হয়। এগুলো আমাদের সমাজে সংঘটিত হয় বার্ধক্যে পরিণত হওয়ার কারণে। তাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বার্ধক্যে পরিণত মানুষগুলোকে বয়স বৈষম্যবাদের যে সকল অসুবিধাগুলো আছে, এই অসুবিধাগুলোকে কাটিয়ে ওঠার জন্য আজকের ক্লাসের মাধ্যমে তোমার পরিবারে যদি কোনো এই ধরনের বার্ধক্যের কোনো মানুষ থাকে, তাহলে তার দেখাশোনা, তার খোঁজখবর, তার সঙ্গ দেওয়া, তার বিভিন্ন বিষয়ে দেখাশোনা বা তার বিভিন্ন বিষয়গুলো খোঁজখবর নেওয়াটা মূলত কি তোমার জন্য একটু করণীয় হবে। তাহলে আমরা বলবো যে বয়স বৈষম্যবাদ সম্পর্কিত বিভিন্ন যে আলাপ আলোচনা আমরা বা আজকের যে ক্লাসটি দেখলাম, এখান থেকে আমরা সারমর্মে বলতে পারি যে একজন বয়স্ক বা বার্ধক্যে পরিণত মানুষ যে ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়, তাকেই আমরা বলতেছি কি বয়স বৈষম্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বয়স বৈষম্যবাদ সম্পর্কে তোমরা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই, তোমরা মেসেঞ্জারে এই অংশটি থেকে 15টি জ্ঞানমূলক প্রশ্ন সহ উত্তর লিখবে। 15টি জ্ঞানমূলক প্রশ্ন সহ উত্তর লিখবে। না পারলে তোমরা প্রশ্নগুলো যদি সাজাইতে পারো ভালো, না পারলে আমি তোমাদের হেল্প করব। তোমরা মেসেঞ্জারে যারা এই কাজটি করবে অবশ্যই মেসেঞ্জারে আমাকে দেখাবে, আমি সেখানে তোমরা যদি নাও পারো আমি হেল্প করব। মেসেঞ্জারে এই বিষয়ে তোমাদের সাথে আরও কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।